আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যারা ক্লাস 9-এ, ক্লাস 10-এ এবং এসএসসি পরীক্ষা দেবেন, এমনকি যারা ক্লাস 6, 7, 8-এও আছেন তাদেরও এই টপিক্সটা লাগবে। আজকে প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব এবং প্রোনাউন্সিয়েশনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাস্ক সেটা হচ্ছে কমার ব্যবহার। তো কমার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব, সবাই দেখতে থাকেন। এক নম্বর যে জিনিসটা আমরা আলোচনা করতে পারি যে একই ধরনের পার্টস অফ স্পিচ যদি থাকে তাহলে এগুলোর শেষে কমা এবং সবার শেষে অ্যান বসে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ, রহিম, করিম, রাজু অ্যান্ড কামাল আর গোয়িং টু মাদ্রাসা। এখানে আমরা দেখতে পাচ্ছি রহিম একটা পার্টস অফ স্পিচ, করিম একটা পার্টস অফ স্পিচ, রাজু একটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটাই একটা পার্টস অফ স্পিচ। কিন্তু রহিম, করিম, রাজু আর কামাল এটা হচ্ছে একই ধরনের পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা কিন্তু সবগুলি কিন্তু নাম। একই ধরনের পার্টস অফ স্পিচ যখন একসাথে পাশাপাশি বসবে তখন সবার শেষে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা কামাল লেখা আছে, তো কামালের পূর্বে আমরা অ্যান দিছি এবং এই যে বাকি যে সমস্ত নামগুলো আছে প্রত্যেকটার পরে কিন্তু একটা করে কমা আছে। তো এটা হচ্ছে কমার যে নিয়মটা আমরা জানবো, এর মধ্যে 1 নম্বর নিয়ম এবং সবচেয়ে সহজ নিয়ম, এটা সবাই জানে এবং এটা অবশ্যই যখন আমরা পাংচুয়েশন আমরা করবো তখন অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা একটু কারোর কাছে একটু নতুনও হতে পারে, আপনার কারোর কাছে একটু সহজও হতে পারে, জানা থাকতে পারে। তো এটা আমরা জানা থাকলে আমরা আরেকবার চেষ্টা করবো। এটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন সেন্টেন্সের মধ্যে কেস ইন অ্যাপোজিশনটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া, কোনো একটা নাউন আর প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া। এখানে মিস্টার রহিম সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেওয়া আছে। মিস্টার রহিম দ্য ম্যানেজার অফ নাসা গ্রুপ। আমরা যদি এই দ্য ম্যানেজার অফ নাসা গ্রুপ এই কথাটা দেখে রাখি তাহলে কি হচ্ছে, মিস্টার রহিম ওয়াজ ভেরি অ্যাক্টিভ। এই অংশটুকু বাদ দিলেও কিন্তু আমাদের একটা অর্থ থাকতেছে। আবার অন্যদিকে আমরা যদি মিস্টার রহিমটা দেখে রাখি তাহলে এখানে থাকতেছে দ্য ম্যানেজার অফ নাসা গ্রুপ ওয়াজ ভেরি অ্যাক্টিভ। মানে কি দুইটা দিয়েই আমরা অর্থটা কি প্রকাশ করতে পারতেছি। সো এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত একটা তথ্য দিবে যেটা ছাড়াও একটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, সেটাকে বলবো আমরা কেস ইন অ্যাপোজিশন। তো সেন্টেন্সের মধ্যে যখন কেস ইন অ্যাপোজিশন থাকবে সেই কেস ইন অ্যাপোজিশনটা আমাদের এখানে মাঝখানে আছে। মিস্টার রহিম সম্পর্কে একটা জিনিস এটা মাঝখানে দেওয়া আছে যে দ্য ম্যানেজার অফ নাসা গ্রুপ, উনি হচ্ছেন নাসা গ্রুপের ম্যানেজার। তো এটার সামনে এবং পেছনে একটা কমা দিয়েছি। হ্যাঁ, এটা আবার সামনেও থাকতে পারতো, পিছনেও থাকতে পারতো, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলে হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। এরপর আমরা 3 নম্বর বলে জানবো হচ্ছে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস থাকলে এগুলোর ক্ষেত্র বিশেষ কমা বসে। শুরুতে থাকলে এটি এর পরে বসে, মধ্যে থাকলে এটা দুই পাশে বসবে এবং শেষে থাকলে তার পূর্বে বসে। এখন কথা হচ্ছে ভোকেটিভ কেসটা কী। ভোকেটিভ কেসটা আমরা সবাই এই জিনিসটা মনে রাখবো। আমরা যখন আমার ফ্রেন্ডকে আমি ডাকি, এই বন্ধু তুমি কেমন আছো, এই রাজু আমার কথা শোনো, বা এই ভাই একটু কাছে আসো। তো একজন লোককে যখন আমরা তাকে তার নাম ধরে বা তাকে কোনো কিছু সম্বোধন করে ডাকবো, এই সম্বোধন করে ডাকাটাকে আমরা বলবো হচ্ছে ভোকেটিভ কেস। আমরা ন্যারেশনে শিখেছি ভোকেটিভ কেস, আমরা এখানেই ভোকেটিভ কেসটা আবার আলোচনা করতেছি। ওই সময় যখন আমরা ন্যারেশন আলোচনা করবো সেটা আমাদের জন্য সহজ হবে। যেমন একটা উদাহরণ আমরা এখানে দেখি, বলা হচ্ছে করিম কমা ওপেন দ্য ডোর। এখানে যেই ব্যক্তিটা করিমকে বলতেছে যে দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, তাকে কিন্তু নাম ধরে ডাকতেছে, করিম দরজাটি খোলো। তাহলে তাকে যখন একটা নাম ধরে ডাকা হচ্ছে তাকে কিন্তু সম্বোধন করে ডাকা হচ্ছে। আবার এই ভোকেটিভ কেস কিন্তু আবার এই আগের মতো সেন্টেন্সের মাঝেও থাকতে পারে। তার মাঝে থাকলে আমরা এটা মনে রাখবো তার দুই পাশে কমা হবে, শুরুতে থাকতে পারে শেষেও থাকতে পারে। যেমন আগের বাক্যে আমাদের কি শুরুতে ছিল সম্বোধন করা, এখানে বলছে টেল মি, আমাকে বলো, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধু, ডু ইউ নো দ্য ম্যাটার, তুমি কি এই ঘটনা সম্পর্কে জানো। আচ্ছা, এখানে কিন্তু তার বন্ধুকে সে মাই ডিয়ার ফ্রেন্ড বলে ডাকছে, এই যে সম্বোধন করে ডাকছে, এই সম্বোধন করে ডাকাটাই হচ্ছে ভোকেটিভ কেস। আমরা সবাই এই জিনিসটা মাথায় রাখবো। এই কেস ইন অ্যাপোজিশন এবং হচ্ছে ভোকেটিভ কেসটা খুবই জরুরি জানা। এটা না জানলে পরীক্ষা আমরা অ্যাটেন্ড করতে পারবো না। অতএব
ভুল হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা আগে আলোচনা করে নিলাম, পরবর্তীতে এটা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। এবার একটা সহজ জিনিস আমরা দেখব, একই শব্দের পুনরাবৃত্তি হলে এর মাঝে কমা বসে। একই শব্দের পুনরাবৃত্তি সেন্টেন্সে দেখা যাচ্ছে যে পরপর একই প্রোনাউন্সিয়েশনের বা একই ওয়ার্ড যখন আমরা পরপর দেখব তখন দুটোর মাঝখানে আমরা কমা দেবো, কারণ একই ওয়ার্ড পরপর বুঝতে পারে না, সেজন্য এর মাঝে আমরা কমা দেবো। যেমন একটা উদাহরণ দেখি, ইউ আর কোয়াইট ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক। আচ্ছা, এখানে দেখেন কোয়াইট কথাটা এখানে একবার আছে, তার পাশে আরেকবার আছে, হ্যাঁ। তো কোয়াইট এবং কোয়াইটের দুটো কথা পাশাপাশি থাকার কারণে আমরা কি করলাম, এর মাঝে একটা কমা দিলাম। কমা দেওয়ার কারণে দুটোকে আলাদা আলাদা পৃথক করে বলেছে। ঠিক আছে, আমরা আর একটা জিনিস শিখবো, অ্যাডভার্বিয়াল ক্লোজ থাকলে এরপরে কমা বসে। অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ একটা সেন্টেন্সের তো কয়েকটা অংশ থাকতে পারে, এই সেন্টেন্সের বিভিন্ন অংশকে আমরা একটা ক্লোজ বলি। যেমন হতে পারে সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, কোঅর্ডিনেটিভ ক্লোজ থাকতে পারে, প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে। তো অ্যাডভার্ব সংক্রান্ত যেমন এখানে একটা উদাহরণ দেখতেছি, ইফ ইউ কাম আই উইল গো, এখানে একটা ক্লোজ দেওয়া আছে, এখানে একটা ক্লোজ দেওয়া আছে। তো ইফ, এরপরে এরকম ধরনের হচ্ছে টিল, আনটিল, ইন কেস, দো, অল দো, এই সমস্ত অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে যখন একটা বাক্য কমপ্লিট হবে তখন এই দুইটা ক্লোজের মাঝখানে আমরা কমা দিব। তাহলে আমরা এইভাবে আমরা এই কয়টা নিয়ম, মাত্র 5টা নিয়ম, এই 5টা নিয়ম আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা একটা প্রোনাউন্সিয়েশনের ট্রান্সলেশনের আমরা কমার ব্যবহার কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই 5টা নিয়ম বারবার আমরা এই ভিডিওটা দেখবো, দেখে কী করতে পারি, রিভিশন করতে পারি, এটাই পরীক্ষায় আসে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা প্রোনাউন্সিয়েশনের আরও অন্য পার্ট নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।